প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 9-এর ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। আমি রাষ্ট্র কথাটি কে বলেছে? ত্রয়োদশ লুই, চৌদ্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, চৌদ্দশ লুই। সামাজিক চুক্তি গ্রন্থটির রচয়িতা হলেন রুশো, ভলতেয়ার, অ্যাডাম স্মিথ, দিদেরো। রুশো। দ্য স্পিরিট অফ লজ বইটি লেখেন মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, বেইলি। মন্তেস্কু। রোবসপিয়ার ছিলেন একজন জিন্ডিস্ট নেতা, অভিজাত নেতা, জ্যাকোবিন নেতা, রাজতন্ত্র হবে জ্যাকোবিন নেতা। অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিল ষোড়শ লুই অ্যাডাম স্মিথ, চৌদ্দশ লুই ভলতেয়ার, অ্যাডাম স্মিথ। দ্বিতীয় জাস্টিয়ান বলা হতো নেপোলিয়ানকে। ফ্রান্সের আইনসভা হলো স্টেট জেনারেল। টিলসিডের সন্ধি স্বাক্ষরিত হয় 1807 খ্রিস্টাব্দে। ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড কার্যকরী হয় 1793 সালের 21শে জানুয়ারি। নেপোলিয়নের চূড়ান্ত পতন ঘটে যে যুদ্ধের মাধ্যমে? উত্তর হবে ওয়াটারলু যুদ্ধ। আন্ডার্স ইন কাউন্সিল জারি করে যে দেশ? ইংল্যান্ড, স্পেন, রাশিয়া, ফ্রান্স। ইংল্যান্ড। লেথর দ্য ক্যাসে হলো গ্রেপ্তারি পরোয়ানা। দুয়ের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর যে কোনো 6টি। গ্যাবেল কি? ফ্রান্সের লবণ করকে গ্যাবেল বলা হয়। কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ঘটে? 1790 খ্রিস্টাব্দে। 1790 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট কে ছিলেন? ষোড়শ লুই। কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করে? ডক্টর জোসেফ ইগনেস গিলোটিন। কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছে? অ্যাডাম স্মিথ। কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয়? ভাসরাই রাজপ্রাসাদকে। কবে কাদের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়? 1798 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়। কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়? 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত। ট্রাফালগারের নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? নেলসন। দুয়ের দাগে দু একটি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। ফ্রান্সকে কে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছে? ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। তিনি একথা বলেছেন কারণ ফ্রান্সের কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। যাজক ও অভিজাতদের হাতে থাকা বিপুল পরিমাণ জমির কর রাজা আদায় করতেন না, ফলে রাজকোষ সমৃদ্ধ ছিল না। থার্ড স্টেট কি? ফরাসি বিপ্লবের আগে শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থায় যে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী, বুর্জোয়া, মধ্যবিত্ত, দরিদ্র কৃষক ও শ্রমিক, সাকুলত বা চালচুলোহীন ভবঘুরে প্রভৃতি। লাল সন্ত্রাস কি? ফ্রান্সে 13 এপ্রিল থেকে 27 জুলাই পর্যন্ত রোবসপিয়ারের একক নেতৃত্বে ভয়াবহ সন্ত্রাস চলে। এই সময় সন্ত্রাসের প্রয়োজন ফুরিয়ে গেলেও রোবসপিয়ার নিজের ইচ্ছা জোর করে বাস্তবায়িত করতে গিয়ে হাজার হাজার মানুষকে সন্ত্রাসের মাধ্যমে হত্যা করেন। এই ঘটনা লাল সন্ত্রাস নামে পরিচিত। সন্ত্রাসের রাজত্বকাল বলতে কি বোঝো? বিপ্লবের কালে ফ্রান্সে একদা অভ্যন্তরীণ ক্ষেত্রে বিপ্লব বিরোধী শক্তি মাথাচাড়া দিতে থাকে এবং বৈদেশিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের আক্রমণে ফ্রান্সের স্বাধীনতা লুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে বিপ্লবী নেতৃবৃন্দ বিপ্লবী ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে দেশে এক জরুরি শাসন চালু করেন, যা সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। পোড়ামাটি নীতি কি? ফরাসি সম্রাট নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে রাশিয়ার সম্মুখ যুদ্ধে এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমাগত পিছু হটতে থাকে। ফরাসি বাহিনী নেপোলিয়ন যাতে সমস্যায় পড়ে সে উদ্দেশ্যে পিছু হটার সময় রুশ বাহিনী এদের রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে। খাদ্যশস্য, শস্যক্ষেত্র, শহর, জনপদ প্রভৃতি আগুনে পুড়িয়ে পানীয় জলে বিষ মিশিয়ে দিয়ে যায়। রুশ বাহিনীর এই পদক্ষেপ পোড়ামাটি নীতি নামে পরিচিত। নেক্সট, শতদিবসের রাজত্ব কি? 1815 খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপের নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন।
সাধারণ মানুষ তাকে সাধুর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ সিংহাসন ছেড়ে পালিয়ে যায়। এরপর তিনি 20শে মার্চ থেকে 29শে জুন পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা শতদিবসের রাজত্ব নামে পরিচিত। নেপোলিয়নের যুগ কাকে বলে? নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে 1799 খ্রিস্টাব্দে প্রথম কনসাল হিসাবে ফ্রান্সের ক্ষমতা দখল করেন। তখন থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত নেপোলিয়ন ছিলেন ফ্রান্সের সর্বময় কর্তা। এই পর্বে তাকে কেন্দ্র করেই ফ্রান্স তথা ইউরোপে ব্যাপক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন ঘটে। তাই এই সময়কালকে নেপোলিয়নের যুগ বলে। বার্লিন ডিক্রি কি? নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করার উদ্দেশ্যে যেসব হুকুমনামা জারি করেন সেগুলির মধ্যে অন্যতম ছিল বার্লিন ডিক্রি। এতে বলা হয়, এক, ইংল্যান্ড বা তার উপনিবেশগুলির কোনো জাহাজ ফ্রান্স এবং ফ্রান্সের মিত্র বা নিরপেক্ষ কোনো দেশে ঢুকতে দেওয়া হবে না। 2, এইসব দেশে কোনো জাহাজে করে ব্রিটিশ পণ্য ঢুকলে তা বাজেয়াপ্ত করা হবে। নেক্সট রয়েছে 4-এর দাগে 7 থেকে 8টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের মান 4 করে 4 গুণ 2 = 8। প্রথম, টিকা লেখো বাস্তিল দুর্গের পতন বা বাস্তিল দুর্গের পতন ও গুরুত্ব। ভূমিকা: ফরাসি রাজা ষোড়শ লুই বুর্জোয়াদের প্রবল চাপের কাছে নতি স্বীকার করে 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশন ও মাথাপিছু ভোটের দাবি মেনে নেন। এই ঘটনা ফ্রান্সে সাধারণ মানুষের মনে তীব্র আলোড়ন সৃষ্টি করে। পয়েন্ট করবে বাস্তিল দুর্গের পতন। 1, রাজার পদক্ষেপ: প্রবল চাপে পড়ে ষোড়শ লুই বুর্জোয়াদের দাবি মেনে নিলেও তিনি মন থেকে এই ঘটনা মানতে পারেননি। তিনি প্যারিস ও ভার্সাইয়ে প্রায় 30,000 সেনা মোতায়েন করেন। এরপর তিনি জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করলে প্যারিসের উন্মত্ত জনতায় হিংসার পথে পা বাড়ায়। রাস্তায় ব্যারিকেড তৈরি হয়, জনতা অস্ত্রের দোকান ও গির্জাগুলিতে লুণ্ঠন চালায়। 2, প্যারিসের পরিস্থিতি: এ সময় খাদ্যের দাবিতে হাজার হাজার মানুষ গ্রাম থেকে এসে প্যারিসের উত্তেজিত সাধারণ মানুষের সঙ্গে মিলিত হলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। সন্ত্রাস জনতা সরকারি দপ্তরগুলিতে আক্রমণ চালিয়ে বহু নথিপত্র পুড়িয়ে দেয়, অস্ত্রাগার লুণ্ঠন করে। এরপর 7 থেকে 8 হাজার মানুষ 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই কুখ্যাত বাস্তিল দুর্গের রক্ষীদের হত্যা করে দুর্গটি দখল করে এবং বন্দীদের মুক্ত করে দেয়। গুরুত্ব: বাস্তিল দুর্গ ছিল স্বৈরশাসনের প্রতীক। বিনা বিচারে নিরপরাধ মানুষকে এখানে বন্দি করে রাখা হতো। বাস্তিলের পতনে রাজতন্ত্র ও বিরোধীতন্ত্রের উপর তীব্র আঘাত নেমে আসে। প্যারিসের শাসন ক্ষমতা বুর্জোদের হাতে চলে যায়। প্যারি কমিউন গঠন করে তারা প্যারিসের শাসন চালাতে থাকেন। উপসংহার: ফ্রান্সের চরম স্বৈরতন্ত্রের প্রতীক বাস্তিল দুর্গের পতন একটা যুগের পতন ঘটায়। ঐতিহাসিক গুডউইন বলেছেন, বাস্তিলের পতনের ঘটনা সমগ্র বিশ্বে স্বাধীনতার উন্মেষকাল হিসাবে চিহ্নিত। নেক্সট, ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 1789 খ্রিস্টাব্দের মাঝামাঝি রাজা ষোড়শ লুই স্টেট জেনারেলের অধিবেশন ডাকলে বুর্জোয়ারা সেখানে 3 সম্প্রদায় একত্রে অধিবেশনে বসা এবং সদস্যদের মাথাপিছুর ভোটের দাবি জানায়। বিপদগ্রস্ত রাজা বাধ্য হয়ে তা মেনে নিলেও খুব শীঘ্রই মূল্যবৃদ্ধি, খাদ্যাভাব প্রভৃতি ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণীর লোকেরা বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে। ফরাসি বিপ্লবের নারীদের অংশগ্রহণ: তৃতীয় শ্রেণীর অন্যতম দরিদ্র নারীরা ফরাসি বিপ্লবে ব্যাপকভাবে অংশ নেয়। 1, খাদ্যাভাব: 1789 খ্রিস্টাব্দের দ্বিতীয় ভাগে ফ্রান্সের গ্রামাঞ্চলে খাদ্যাভাব চরম আকার ধারণ করে। খাদ্যের দাবিতে প্যারিসে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। এই পরিস্থিতিতে খাদ্যের দাবিতে প্রায় 6,000 মহিলা 5ই অক্টোবর প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে মিছিল করে ভার্সাই রাজপ্রাসাদ অভিযান করে। রুটি চাই ধনীতে মিছিল মুখরিত হয়। লাফায়েতের নেতৃত্বে জাতীয় রক্ষী বাহিনীর 20,000 সদস্য এই মিছিল অনুসরণ করে এগোতে থাকে। 2, রাজতন্ত্রের শবযাত্রা: আন্দোলনকারী নারীরা 6 অক্টোবর রাজপ্রাসাদের রক্ষীদের হত্যা করে এবং সমগ্র রাজপরিবারকে বন্দি করে প্যারিসে আসতে বাধ্য করে। ঐতিহাসিক রাইকার এই ঘটনাকে রাজতন্ত্রের শবযাত্রা বলে অভিহিত করেছেন। উপসংহার: ফরাসি বিপ্লবে সেদেশে নারীদের তাদের সক্রিয়তা বা ফরাসি বিপ্লবে সেদেশের নারীরা তাদের সক্রিয়তা প্রমাণ দেয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপরে পয়েন্ট করবে, পরের প্রশ্ন হচ্ছে কোড নেপোলিয়ন সম্পর্কে কি জানো? নেপোলিয়ন সর্বাপেক্ষা গৌরবময় কীর্তি হলো কোড নেপোলিয়ন প্রবর্তন। পয়েন্ট করবে কোড নেপোলিয়ন 1, আইনসম রচনা: নেপোলিয়নের উদ্যোগে গঠিত কমিশন 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইনসম রচনা করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়ন আইন সংহিতা নামে পরিচিত। 1, আইনসম শ্রেণীবিভাগ:
কোড নেপোলিয়নের মোট 2287টি আইন ছিল। এই আইনগুলি মূলত 3 ভাগে বিভক্ত ছিল, অর্থাৎ দেওয়ানি আইন, ফৌজদারি আইন ও বাণিজ্যিক আইন। বৈশিষ্ট্য: কোড নেপোলিয়নের দ্বারা আইনের চোখে দেশের সকল নাগরিকের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা হয়। 2. সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপ ঘটানো হয়। যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হয়। ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়। 5. সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। 6. ধর্মীয় সহনশীলতার নীতি গ্রহণ করা হয়। ত্রুটি: কোড নেপোলিয়নের বিভিন্ন ত্রুটি ছিল, যেমন এতে সমাজে নারীর মর্যাদা হ্রাস করা হয়। 2. স্ত্রীর ওপর স্বামীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। 3. পারিবারিক সম্পত্তির অধিকার থেকে নারীকে বঞ্চিত করা হয়। 4. শ্রমিক শ্রেণী তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। উপসংহার: কোড নেপোলিয়নের প্রবর্তনের মাধ্যমে নেপোলিয়ন ফ্রান্সের বিপ্লবপ্রসূত ভাবধারাগুলিকে আইনি স্বীকৃতি দেয়। অবশ্য এই আইন সংহিতার কিছু ত্রুটি বিচ্যুতি থেকে গিয়েছিল। ট্রাফালগারের নৌযুদ্ধের গুরুত্ব উল্লেখ করো। ভূমিকা: 1805 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ইংরেজ নৌ সেনাপতি নেলসন ফরাসি নৌ সেনাপতি ভিলেনুভকে শোচনীয়ভাবে পরাজিত করেন। ট্রাফালগারের যুদ্ধের গুরুত্ব: ট্রাফালগারের যুদ্ধের বিভিন্ন গুরুত্ব ছিল, যেমন 1. ব্রিটিশ নৌবহরের শ্রেষ্ঠত্ব। ট্রাফালগারের নৌযুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী ফ্রান্স ও স্পেনের যৌথ নৌবহর ধ্বংস করে। এই যুদ্ধে প্রমাণিত হয় যে ফ্রান্সের তুলনায় ব্রিটিশ নৌবাহিনী অনেক শক্তিশালী। নেপোলিয়নের স্বপ্নভঙ্গ: সাম্রাজ্যবাদী নেপোলিয়ন সুবিশাল ফরাসি সাম্রাজ্য গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিল তা এই যুদ্ধে পরাজয়ের ফলে ভেঙে যায়। ইংল্যান্ডকে পদানত করার বিষয়ে তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। 3. ফরাসি নৌবহর ধ্বংস: ট্রাফালগারের নৌযুদ্ধে ফরাসি নৌবহর সম্পূর্ণ ধ্বংস হওয়ায় ভবিষ্যতে ফ্রান্সের পক্ষে ইংল্যান্ডকে প্রতিহত করার সম্ভাবনা বিনষ্ট হয়। 4. মর্যাদা নষ্ট: ট্রাফালগারের যুদ্ধে ফ্রান্সের পরাজয়ের ফলে ইউরোপে নেপোলিয়নের মর্যাদা যথেষ্ট পরিমাণে নষ্ট হয়। ইতিপূর্বে ইউরোপে যে অপরাজেয় নেপোলিয়নের ধারণা গড়ে উঠেছিল তা নিমিষে ভেঙে চুরমার হয়ে যায়। নেক্সট রয়েছে 5-এর দাগে নিচে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 8। প্রথম, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। প্রথম পয়েন্ট করে ভূমিকা, তারপরে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা বা অবদান। 1 দিয়ে পয়েন্ট করবে মন্তেস্কু। 2 দিয়ে পয়েন্ট করবে ভলতেয়ার। 3 রুশো। 4 ডেনিস দিদির ও দি এলেমবার্ট। 5 ফিজিওক্যাটস গোষ্ঠী। পরের প্রশ্ন, 1790 সালের ফরাসি বিপ্লবের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কারণগুলো আলোচনা করো। প্রথম পয়েন্ট করবে ভূমিকা। নেক্সট পয়েন্ট, মেন পয়েন্ট, রাজনৈতিক কারণ। 1 দিয়ে রাজাদের দুর্বল শাসন। 2 দুর্নীতিগ্রস্ত প্রশাসন। মেন পয়েন্ট করবে খ দিয়ে সামাজিক কারণে। 1 যাজক বা প্রথম শ্রেণী। 2 দ্বিতীয় শ্রেণী। নেক্সট তৃতীয় শ্রেণী। খ দিয়ে মেন পয়েন্ট করবে গ দিয়ে অর্থনৈতিক কারণ। 1 বৈষম্যমূলক কর ব্যবস্থা। নেক্সট পয়েন্ট উপসংহার। নেক্সট প্রশ্ন, নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের কী ভূমিকা ছিল? দেখে নাও। 1 ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি। 2 উপকূল দখল। 3 ব্যয় ভার। 4 রোম ও হল্যান্ডে অসন্তোষ। শেষ পয়েন্ট, উপদ্বীপের যুদ্ধে বিপর্যয়। তোমরা চাইলে আরও একটি পয়েন্ট করতে পারো 6 দিয়ে রাশিয়ায় বিপর্যয়। আর শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর ক্লাস 9-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 9-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। কিন্তু এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে থাকো। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।